বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক সেরেছে ভারত। কলকাতায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এরিক গার্সিটি জানান, গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে। এবং আজকে ভারতের একজন রাজনীতিক সত্য কথা বলেছেন। তিনি কংগ্রেস নেতা। তিনি বলছেন হাসিনা ভারতের জন্য অনেক করেছেন। তোপের মুখে সমন্বয়করা, তোপের মুখে সমন্বয়ক শাসিত সরকার। তোপের মুখেই থাকবে, উপদেষ্টারা পরিষদ তোপের মুখে থাকবে এবং সেই সাথে আতঙ্কে থাকবে। সেই পরিস্থিতি বর্তমানে বিরাজমান। আসসালামু আলাইকুম। আতঙ্কে রয়েছে প্রধান উপদেষ্টা সহ বাকি যারা উপদেষ্টা রয়েছে এবং সেই সাথে সমন্বয়করা, এবং সমন্বয়কদের কারণেই কিন্তু আজকে বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীরা তারা আতঙ্কে আছে। কারণ সমন্বয়কদের যে তাদের পরিচালিত এবং সমন্বয়করা যেসব চাচ্ছে এইসব ক্ষেত্রে গিয়ে সাধারণ পাবলিক প্রচন্ড ক্ষেপে যাচ্ছে এবং দেশের সমস্যার কড়া নিয়ে জনগণ কিন্তু বলছে যে এই সরকার দিয়ে বাংলাদেশ চলতে পারে না, চলবে না। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতে যুক্তরাষ্ট্র এবং ভারত তারা একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। কথা বেশি বাড়াবো না, কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি সেই ভিডিওটা দেখার পর আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা এরা কি সফল নাকি ব্যর্থ? আমি তো দেখি ব্যর্থ, প্রতি পদক্ষেপে ব্যর্থ। যে আশা নিয়ে, যে জনপ্রত্যাশা নিয়ে সমন্বয়করা মাঠে নেমেছিল, ছাত্র সমন্বয়করা, তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, দুর্বৃত্তপনা ঢুকে গেছে, দুর্নীতি ঢুকে গেছে। বস্তির ঘর থেকে এসছে এই সমন্বয়করা, যাদেরকে আপনারা বস্তির ঘর থেকে এসে কেউ যদি বিরাট কিছু হয়, সৎভাবে যদি হয়, তাকে স্যালুট, তাকে সম্মান জানায়। কিন্তু অসৎ পথে, ভিন্ন পথে এসে দান খয়রাতে পড়াশোনা করে সে যদি হঠাৎ করে রাতারাতি আসমানের চাঁদ পেয়ে যায়, সেখানে অবজেকশন আছে, সেখানে আপত্তি আছে। আমি প্রশ্ন করি, আপনি প্রশ্ন করুন। হঠাৎ কোথা থেকে কিভাবে কি আলাদিনের চেরাগ পেলা তোমরা, যে তোমরা বিলাসবহুল গাড়িতে করে ঘুরে বেড়াও? তোমাদের বাড়ির ছবিগুলো একটু দেখাও তো। তোমাদের বাড়ি খুঁজে পাওয়া যায়? যায় না। তোমাদের বাড়ি 20 ঘর হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মাত্র 2-3 মাসের মধ্যে গাড়ি টাড়ি এসে ইত্যাদি বিভিন্ন শান শৌকত অর্জন করা কিভাবে সম্ভব? তোমরা সেটাই অর্জন করছো, অন্যায়ভাবে করছো। যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছে, যার কারণে আজকে সমন্বয়করা প্রতি পদক্ষেপে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এই যে আপনারা খবর পাচ্ছেন নিশ্চয়ই, সমন্বয়করা এখানে ওখানে মারামারি করছে, একজন আর একজনকে মারছে। এই যে সমন্বয়কদের প্রধান কার্যালয়ে ঢাকায় 2 দিন আগে 2 গ্রুপের মারামারি হলো। আজকে যে মুহূর্তে কথা বলছি, গতকালকে চট্টগ্রামে এক সমন্বয়ক, এক কেন্দ্রীয় সমন্বয়ক, কি যেন নাম, হান্নান মাসুদ বা এরকম কিছু, তার উপরে হামলা করতে উদ্যত হলো একদল মানুষ। সমন্বয়করা তো সূর্য সন্তান। ওই যে আমার কদিন আগের একটা সূর্য সন্তান ভাষাটা মনে পড়ে গেল। এক আত্মস্বীকৃত খুনের নামের আগে সূর্য সন্তান ব্যবহার করেছে আরেকজন সেই শ্রেণীর। তো সমন্বয়করা তো এই সময়ের সূর্য সন্তান হবার কথা। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক না কেন, যাবে না কেন, তাদের তো ওয়েলকাম পাওয়ার কথা, স্বাগতম, মানে উষ্ণ অভিনন্দন পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না কেন? এই যে কেন্দ্রীয় সমন্বয়করা কোন রকম গাড়ি ছাড়া, কোন রকম নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছাড়া, আমি তো মনে করি এখন যদি একা একা এরা কোনো জায়গায় যায়, কোনো ধরনের নিরাপত্তা ছাড়া, এরা তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনাকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করে, তাদের পরিণতি কি হতে পারে? তাই হচ্ছে, যার কারণে সমন্বয়করা আজকে তোপের মুখে। আর এই সমন্বয়ক শাসিত সরকারের কি অবস্থা? সরকারের প্রত্যেকটি সেক্টরে ব্যর্থ। আমরা তো এমন সরকার চাইনি। আমাদের আগের সরকার ভালো ছিল, প্রধান উপদেষ্টা ইউনূস সরকার। এই লোকটাকে মনে হচ্ছে যে একটা কলা গাছ বসে আছে, কিন্তু সাইড থেকে, বিভিন্ন সাইড থেকে, একটা সাইড না কিন্তু বিভিন্ন সাইড থেকে বিভিন্ন নির্দেশনা আসছে
দেশ পরিচালনা করছে। এটি একটা অথর্ব টাইপের মানুষ, কারণ রিমোটটা তার হাতে নেই। একজন সরকার প্রধানের হাতে রিমোট থাকতে হবে, কিন্তু রিমোট তার হাতে নেই। ব্যর্থতার শেষ নেই, প্রত্যেকটা মন্ত্রণালয় ব্যর্থ। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয় অর্থ আনতে পারছে না কোনো জায়গা থেকে। বাজেট ঘাটতি, রাজস্ব আদায় করতে পারছে না, মানুষের উপর করের বোঝা চাপাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত 6 মাস হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারছে না। 3 মাস চলে যাবে, তবু আমাদের সন্তানরা বই পাবে কিনা, পাঠ্য বই হাতে পাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আগের 6 মাস গেছে, বিগত বছরে 24-এ, সামনের দিনে এই 25-এ এসে যদি 3 মাস 4 মাসেও পাঠ্য বই না পাওয়া যায়, কি অবস্থা হবে একবার ভেবেছেন? আমি তো মনে করি যে উপদেষ্টা পরিষদে কিছু ভালো মানুষ ছিল, আমি তাদেরকে ভালো মনে করতাম, এখন তো ভালো মনে করতে পারছি না। এই যে ব্যর্থতা, কদিন আগে শিক্ষা উপদেষ্টা বললেন যে শিক্ষার্থীরা কবে বই পাবে আমি জানি না। তিনি জানেন না, তিনি শিক্ষা উপদেষ্টা। আমি শিক্ষা উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি তাকে শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। কিন্তু আপনি এই সরকারের সাথে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন কেন? আপনার তো ইমেজটা, আপনার পরিচিতিটা একটা সজ্জন মানুষ হিসেবে সব মানুষের মধ্যে, ওয়াহিদ উদ্দিন মাহমুদ বা এরকম আরো একাধিক আছে, একজনের নাম আমি বললাম, আরো একাধিক আছেন, অনেক ভালো মানুষ তো আছেন উপদেষ্টা পরিষদে। আপনারা যখন কাজ করতে পারছেন না, এখনো কি আপনারা বুঝতে পারছেন না দেশটা ব্যর্থ হয়ে গেছে, দেশটা উল্টো দিকে হাঁটছে? একটা উন্নয়নের রাস্তায় যেভাবেই হোক উন্নয়নের রাস্তায় হাঁটছিল, মানুষ স্বাচ্ছন্দ্যে ছিল, সুখে ছিল। এখন তো মানুষ সুখে নেই। আপনারা রিজাইন দিচ্ছেন না কেন? আপনারা রিজাইন দিচ্ছেন না, আমি এমনটাও জানি যে আপনারা অনেকে ভয়ে রিজাইন দিচ্ছেন না। রিজাইন দিলে দেশে বিদেশে এই সরকারটি ব্যর্থ সরকার হিসেবে পরিচিত হবে, এবং ব্যর্থ সরকার হলে এর পেছনে এর নেপথ্যের যারা আছে তাদের তোপের মুখে পড়তে পারেন, এই ভয়ে অনেক আপনারা রিজাইন দিচ্ছেন না। কিন্তু আপনাদের রিজাইন দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা আর থাকবো না, চলে যাব। কিন্তু যে কোনো ভাবে চ্যালেঞ্জ নিয়ে আপনারা চলে যান, নইলে এর দায় কিন্তু আপনাদের মুখে, আপনাদের উপরে পড়তে যাচ্ছে শীঘ্রই। আমি বাংলাদেশের মানুষকে বলবো, দেখেন সমন্বয়কদের কিন্তু মুখ শুকিয়ে গেছে, সেই অর্থে এখন খুব একটা সাউন্ড নেই। তারা নাকি রাজনৈতিক দল করবে। তারা যখন সারা বাংলাদেশে ঘুরে দেখছে যে তাদের অবস্থাটা খারাপ, তখন কিন্তু রাজনৈতিক দল নিয়েও খুব একটা সাউন্ড নেই। জুলাই ঘোষণাপত্র 15 তারিখ তারা সরকারকে আলটিমেট দিয়েছে। আসলে শেখ হাসিনার পুরো গোষ্ঠী বংশকে ভারতে থাকতে দেওয়া উচিত। তিনি অনেক কিছু করেননি, তিনি তো রীতিমতো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছেন। এটা হয়তো একটু বলেননি, কিন্তু মোটামুটি তার বডি ল্যাঙ্গুয়েজ বা বাক্য দিয়ে বোঝা যাচ্ছে যে সেটাই তিনি বলতে চেয়েছেন। এই নেতার নাম হচ্ছে মণিশঙ্কর আয়ার। তিনি প্রবীণ রাজনীতিক এবং একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং সাবেক কূটনীতিক ছিলেন, এমপি ছিলেন, অনেকভাবে বিখ্যাত একজন মানুষ। এখানে দেখেন কংগ্রেসের নেতা, কিন্তু তিনি ভারতের মানে আওয়ামী লীগ ভারতের জন্য এমন কিছু করেছেন যে ভারতের সকল রাজনৈতিক দল, শেখ হাসিনা ভারতের জন্য এমন কিছু করেছেন যে ভারতের দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনার ভক্ত। চিন্তা করেন, মানে স্বাভাবিক, তারা তো যে করবে সে কোন দলের এটা বড় কথা না, শেখ হাসিনা করেছে, সুতরাং আওয়ামী লীগ হচ্ছে তাদেরকে করে। এই কারণে বাংলাদেশ যেটা কি হয় যে ক্ষমতাসীনরা যা করে তার বিরোধিতা করে বিরোধী দল, কিন্তু না, শেখ হাসিনার ব্যাপারে কিন্তু সেখানে কোনো বিরোধিতা নেই। সেখানে বিজেপি, কংগ্রেস সবাই মিলে একাত্তা। তো কি বলছেন একটু শুনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কাজ করেছেন, তাই তাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। শনিবার রাতে মণিশঙ্কর আয়ার বলেছেন,
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক। কলকাতায় 15তম অপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মণিশঙ্কর আয়ার বলেন, এই আলোচনা অব্যাহত রাখা দরকার। ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা। শেখ হাসিনাকে প্রত্যার্পণ দাবির বিষয়ে তিনি বলছেন, আমি বিশ্বাস করি আমরা সবাই একমত হব যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যতদিন তিনি থাকতে চান, এমনকি সারা জীবন হলেও আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। ছাত্র জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান 77 বছর বয়সী হাসিনা গত 5ই আগস্ট। আয়ার বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা সত্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা শেখ হাসিনার সমর্থকদের উপর রাজনৈতিক হামলা। এটা একটা সত্য কথা বলছেন যে এটা আসলে রাজনৈতিক ঘটনা। রাজনৈতিক ঘটনায় যেখানে মানে হিন্দু সম্প্রদায়ের যারা আক্রান্ত হয়েছে তারা বলতে যাচ্ছে এটা সাম্প্রদায়িক, কিন্তু এটা রাজনৈতিক হামলা। এটা অন্তত আয়ার ঠিকই বলেছেন। তিনি বলেন, হিন্দুদের উপর হামলার ঘটনা সত্য হলেও অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মত পার্থক্যের কারণে সৃষ্টি হয়েছে, এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা না। যাই হোক, একটা ঘটনা স্বীকার করেছেন, এটাও যেমন সত্য বলেছেন, আবার ওইটাও সত্য বলেছেন যে শেখ হাসিনা এত কিছু করেছেন। শেখ হাসিনা একেবারে উন্মুক্ত করে দিয়েছে, মানে ভারতের সেই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, সেখানে সামরিক তৎপরতা চালানো, পণ্য পরিবহন সমস্ত কিছু এত সহজ করে দিয়েছেন, এবং বলতে গেলে বিনা শুল্কে বাংলাদেশে কোনো লাভ হয়নি। তারপরও ভারতকে এই সুযোগ করে দিয়েছে। ভারতের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের একটা স্বর্গক্ষেত্র। আদানি দেখেন এমন একটা চুক্তি করছে যে চুক্তি বাতিল করাটা কঠিন অবস্থা, মানে এমন আষ্টে পাষ্টে ধরছে। এইটা এখন মানে না বাংলাদেশ সরকার গিলতে পারছে, মানে না উগড়াইতে পারছে, এমন একটা পরিস্থিতির মধ্যে তো করবে না। এগুলি তো কোনো মানে শুধু ক্ষমতায় থাকার জন্য ভারত যা যা চেয়েছে সবকিছু করেছে শেখ হাসিনা। এই কারণে তো ভারত কৃতজ্ঞ থাকবে, কারণ এর বেনিফিশিয়ারি তো এমন না যে শুধু বিজেপি সরকার, এটা পুরো দেশ, ভারত উপকৃত হয়েছে। এইরকম উপকার কে করে? বাংলাদেশ কি উপকার পেয়েছে? বাংলাদেশে এক তিস্তা পানি বন্টন চুক্তি সেটাই তারা করতে পারেনি। তো সুতরাং আজকে মুখ ফসকে বা যেভাবে হোক না কেন, মুখ ফসকে বলবো না, এটা খুব সচেতন ভাবে সত্য কথা তিনি বলেছেন। দুটি সত্য কথা বলেছেন, এটা যেমন সত্য কথা বলেছেন, আবার অন্যদিকে যে সাম্প্রদায়িক যে নির্যাতন নিয়ে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে এটাও যে মিথ্যা, এটা যে অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। এবং এই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভারতের সাথে আলাপ আলোচনা করছে, এবং বাংলাদেশে কি হবে না হবে তারা আলাপ আলোচনা করছে, কারণ বর্তমানে তারা মনে করছে যে বাংলাদেশে একটা বৈধ সরকার নেই, যেটা আছে সেটা হচ্ছে একটা অবৈধ সরকার। এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তো সবসময় লেগে আছে যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যাবে, এই সরকারকে দেশ থেকে তাড়ানো যাবে। এবং কিছু প্রশ্ন আসছে ভেসে, বা কিছু কথাও আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে, যে নির্বাচনের আগে দেশ ছেড়ে চলে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে বাংলাদেশে যেভাবে যে প্রক্রিয়ায় চলছে, এই প্রক্রিয়ায় বেশি দিন একটা চলবে না, এবং শেখ হাসিনা বাংলাদেশেও যাইতে পারে। বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ধরনের কিন্তু কথা উঠে আসতেছে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে কি মনে হয়, সেটা কমেন্টের বক্সে জানাবেন। ধন্যবাদ।